আজকের পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জানবো বাংলা গদ্য সাহিত্যের রূপকার দয়ার সাগর, করুণার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চাকরি জীবন সম্পর্কিত বিষয়। তার চাকরি জীবন কেমন ছিল, কিভাবে কেটেছিল সেই সময়টা, এবং তিনি কোন কলেজে অধ্যাপনা করেছিলেন, কি রকম ছিল সবকিছু, তাই সেগুলোই জানবো। মূলত 1841 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে তার পড়াশোনা শেষ করেছিলেন এবং 1841 খ্রিস্টাব্দে 29শে ডিসেম্বর তার প্রথম চাকরি যোগদান হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের সেরেস্তাদার বা হেড পণ্ডিত হিসাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম চাকরি পান তখন তার মাইনে ছিল 50 টাকা। তখনকার দিনে টাকার মূল্য ছিল প্রচুর। তখন আজ থেকে 300 থেকে 400 বছর আগে 50 টাকা মনে হচ্ছে এখনকার দিনে প্রায় 1 লাখ টাকার মতো। তো সেই টাকাটা অনেক বেশি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি নিজে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে থাকতে চাইতেন তাহলে এটা অনেক, কিন্তু তার কাছে নিজের পরিবারটাই সব ছিল না, গোটা জগৎকেই তিনি পরিবার মনে করতেন এবং সবারই তিনি প্রয়োজন মেটাতেন। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন মার্শেল সাহেব। মার্শেল সাহেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অত্যন্ত পছন্দ করতেন। তিনি শিক্ষা বিভাগের অধিকর্তা ছিলেন এবং তিনি বিভিন্নভাবে সংস্কৃত কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। সংস্কৃত কলেজেই তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রথম দেখেছিলেন এক সৎ চরিত্রবান বালককে। তিনি দেখেছিলেন তার পাণ্ডিত্য, সংস্কৃততে, বাংলা এবং ইংরাজি সমস্ত বিষয়ে ছেলেটি একবারে তুখর এবং তার সৎ চরিত্র, তার ব্যবহার সবকিছু তাকে মুগ্ধ করেছিল। তাই মার্শেল সাহেবের মনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা জায়গা করে নিয়েছিলেন। মধুসূদন তর্কালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজে হেড পণ্ডিত ছিলেন এবং সংস্কৃত কলেজে তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। তার মৃত্যুর পরে ওই পদ শূন্য হয়ে যায় এবং এই পদের জন্য বহু মানুষ আর্জি জানিয়েছিল। বহুবাজার মালঙ্গা নিবাসী কালিদাস দত্ত কিন্তু এই পদের জন্য একজনকে সুপারিশ করেছিলেন, কিন্তু মার্শেল সাহেব বলেছিলেন ঈশ্বরচন্দ্রকে আমি এখানে যোগদান করাবো। ঈশ্বরচন্দ্রের নাম শুনে তিনিও খুব খুশি হয়েছিলেন। এরপরে তার বাড়িতে খবর পাঠানো হলো তার চাকরি যোগদানের সময়। তিনি মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে 1841 খ্রিস্টাব্দে প্রথম চাকরি যোগদান করেন। যদিও তার বয়স নিয়ে অনেক বিতর্ক আছে, কেউ কেউ কোনো বইয়ে আছে 21, আবার কোথাও আছে 27। যাই হোক, 21 বছর বয়সটা কিন্তু বেশি সব জায়গায় লেখা আছে, তাহলে মাত্র 21 বছর বয়সেই তিনি যোগদান করেছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজে মূলত ইংরেজ সিভিলিয়ানদের পড়ানো হতো আমাদের দেশীয় ভাষা, হিন্দি, বাংলা, সংস্কৃত সমস্ত কিছু। ইংল্যান্ড থেকে সবাই আসতো, এখানে দেশীয় ভাষার শিক্ষা গ্রহণ করতো। এখানে পাস করতে পারলেই কিন্তু ওরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চাকরি যোগদান করতো, আর পাস যদি না করতে পারতো আবার কিন্তু তাদের ইংল্যান্ডে ফিরে যেতে হতো। এই ফোর্ট উইলিয়াম কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেড পণ্ডিত হিসাবে সংস্কৃত পড়াতেন বড় বড় সব ইংরেজদের। ইংরেজ সিভিলিয়ানরা অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান জানাতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এই ফোর্ট উইলিয়াম কলেজে তিনি চাকরি করেছিলেন প্রায় 4 বছরের উপরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরবর্তী চাকরি ছিল সংস্কৃত কলেজে অ্যাসিস্ট্যান্ট পদ গ্রহণ। 1846 খ্রিস্টাব্দের 6 এপ্রিল তিনি সংস্কৃত কলেজে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদ গ্রহণ করেছিলেন। মূলত সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রামমাণিক্য তর্কালঙ্কারের মৃত্যু ঘটলে তখন ময়েট সাহেব আসেন মার্শাল সাহেবের কাছে। তিনি বলেন, একেবারে হিন্দি জানা, সংস্কৃত জানা, ইংরেজি জানা একজন পণ্ডিত না হলে কিন্তু সংস্কৃত কলেজের কোনো উন্নয়নই হবে না। এক্ষেত্রে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই দেখছি, ঈশ্বরকে কিন্তু ওই পদে যোগদান করাতে হবে। তারপরে মার্শাল সাহেব, ময়েট সাহেব সবাই মিলে জোরাজুরি করাতে উনি রাজি হলেন। উনি কিন্তু একটা শর্ত দিলেন। উনি বললেন, আমি যে সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে যোগদান করব, কিন্তু আমার যে মধ্যম ভ্রাতা দীনবন্ধুকে কিন্তু আমার পদে নিযুক্ত করতে হবে, মানে ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত। তা না হলে আমি যদি ওখানে গিয়ে কোনো রকম ঝামেলা হয় সেক্রেটারির সঙ্গে, আমি যেভাবে কাজ করতে যাবো সেটা যদি না করতে দেয় তাহলে আমি কিন্তু চাকরি ছেড়ে দেবো, তখন আমার পরিবারের কি অবস্থা হবে। এই কথা শোনার পরে মার্শেল সাহেব বললেন, আমি তোমার ভাইকে ওই পদে নিযুক্ত করতে পারি, তোমার পদে, কিন্তু তাকে তুমি যেভাবে আমাকে ব্যাকরণ পড়াও, সংস্কৃত পড়াতে পারো, ঠিকভাবে পড়াতে হবে। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, দীনবন্ধু আমার থেকে কোনো অংশে কম নয়, যে সংস্কৃততে যথেষ্ট ব্যুৎপত্তি লাভ করেছে এবং সে সব কিছু গণিত পর্যন্ত পড়াতে পারে। এটা শুনে মার্শেল সাহেব আশ্বস্ত হন। দীনবন্ধুকে ফোর্ট উইলিয়াম কলেজে ঈশ্বরচন্দ্রের পদে নিযুক্ত করা হয় আর ঈশ্বরচন্দ্র সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত হলেন 1846 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। তিনি যখন অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত ছিলেন তখন সেক্রেটারি ছিল রসময় দত্ত। এই রসময় দত্ত বাবু প্রতিদিন কলেজ আসতেন ঠিক 3টের সময় এবং কয়েক ঘন্টা থাকতেন, কত ক্লাসগুলো দেখতেন, কিছু কাজকর্ম করতেন, চলে যেতেন। আর ঈশ্বরচন্দ্র কিন্তু সমস্ত কাজকর্ম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সুন্দরভাবে করতেন।
এই রসময় দত্তবাবুর মাইনে ছিল 100 টাকা, আর ঈশ্বরচন্দ্রের মাইনে ছিল সে 50 টাকা, সে একই মাইনে ছিল। এখানে কাজকর্ম করার পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে রসময় দত্তের মতনৈক্য শুরু হয়। রসময় দত্ত প্রচন্ড অসহযোগিতা করতে লাগলেন, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিমধ্যে সংস্কৃত কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য সমস্ত কিছুর জন্য তার প্রাণপণ চেষ্টা করেছিলেন এবং সংস্কৃত কলেজে নিজের একটা আলাদা জায়গা করে ফেলেছিলেন এবং সবারই মন জয় করে ফেলেছিলেন, যা হয়তো রসময় দত্তবাবুর ভালো লাগেনি, তাই তিনি অত্যন্ত অসহযোগিতা করতে লাগলেন। শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার চাকরি ছেড়ে দিলেন। সেই সময় রসময় দত্তবাবু বলেছিলেন যে তুমি কিভাবে দিনপাত করিবে, তার মানে তুমি কিভাবে খাবে, এই যে কাজটা তুমি ছেড়ে দিলে তো কিভাবে খাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন যে আলু পটল বেচে খাবো, মুদির দোকানে কাজ করে খাবো, কিন্তু এই কাজ আমি করব না। অনেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পীড়াপিড়ি করেছিলেন এবং সবাই অবাকও হয়েছিলেন, এরকম মাইনের সংস্কৃত কলেজে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ তিনি ছেড়ে দিচ্ছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষটাই ছিলেন এইরকম, তিনি তো সাধারণ মানুষ ছিলেন না, তার কাছে সম্মানটাই সব থেকে বড় কথা, তাই তিনি চাকরি ছেড়ে দেন। যে সময় চাকরিটা উনি ছেড়ে দিচ্ছেন সেই সময় ওনার বাড়িতে 20 জন ছেলে ছিল। এই 20 জন ছেলের মধ্যে তার সৎ-আত্মীয় বলা যায়, দূর আত্মীয় বলা যায়, নিরুপায় অনেক ছেলে ছিল, যাদের কেউ কিছু নাই, তাদের তিনি পড়াশোনা করাতেন, অন্ন বস্ত্র বাসস্থান সব কিছু ছিল তার বাড়িতে, কিন্তু একজনকেও তিনি চলে যেতে বলেননি। সেই সময় সেই দীনবন্ধুর কাজটাই ছিল তখন তার সম্বল। দীনবন্ধু যে 50 টাকা পেত ফোর্ট উইলিয়াম কলেজ থেকে, তাতে সংসার মোটামুটি চলে যেত, আর বাড়িতে পাঠাবার জন্য তিনি তখন কি করলেন, 50 টাকা ধার করলেন। এইরকম অবস্থা চলছে। এই অবস্থায় তার বেশ কষ্টই হয়েছিল। তিনি যখন কাজটা ত্যাগ করেছিলেন তখন হচ্ছে 1847 খ্রিস্টাব্দে। তার আগেই কিন্তু তিনি একটি সংস্কৃত ডিপোজিটরি বলে বইয়ের দোকান খুলেছিলেন। বইয়ের দোকানটি মোটামুটি তখন চলছিল। এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে যখন হেড পণ্ডিতের পদ শূন্য হয় তখন সেখানে যোগদান করলেন। 80 টাকা বেতনে তিনি যোগদান করলেন। এই ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি করতে করতেই এর মধ্যেই সংস্কৃত কলেজে সাহিত্যের পদ শূন্য হয়েছিল। তখন শিক্ষা সমাজের কর্তা মহেশ চাকদাকে সংস্কৃত কলেজে আহ্বান করে। প্রথমে তিনি আসতে চাননি, কিন্তু শেষ পর্যন্ত রাজি হন। 1850 খ্রিস্টাব্দে তিনি আবার সংস্কৃত কলেজে এলেন, কিন্তু এবারে এলেন একবার সাহিত্যের অধ্যাপক হিসেবে। সাহিত্যের অধ্যাপক হিসেবে তিনি যখন অধ্যাপনা করছেন তখন কিন্তু এই রসময় দত্ত বাবুই ছিলেন সেক্রেটারি ছিলেন। এরপরে 1851 খ্রিস্টাব্দে 22শে জানুয়ারি তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। এই সময় রসময় দত্তবাবু সংস্কৃত কলেজের অধ্যাপক ত্যাগ করেছেন। এবারে এর আগে আসলে সংস্কৃত কলেজে কিরকম শিক্ষা ব্যবস্থা করলে সংস্কৃত কলেজে উন্নয়ন হবে তার উপরে একটা প্রতিবেদন পাঠিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা সমাজের অধিকর্তাদের, এবং তারা সেই প্রতিবেদন দেখে খুব খুশি হয়েছিলেন। সেই জন্য আরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অধ্যক্ষ পদে নিযুক্ত করলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যক্ষ পদে নিযুক্ত হওয়ার পরেই সংস্কৃত কলেজকে একবারে সাজিয়ে তোলেন, শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত বিষয়। তিনি আগে কি ছিল, সংস্কৃত কলেজে ব্রাহ্মণ আর বৈদ্যরা ছাড়া পড়াশোনা করতে পারবে না। ব্রাহ্মণরা সকল শ্রেণীতে পড়াশোনা করতে পারবে, আর বৈদ্যরা ধর্মশাস্ত্র পড়তে পারবে না, বাকি দর্শন সাহিত্য এগুলো পড়তে পারবে। এবং শূদ্রদের সংস্কৃত কলেজে একেবারে ঢোকা নিষিদ্ধ ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করলেন, সকল সম্প্রদায়ের জন্য সংস্কৃত কলেজের দ্বার খুলে দেন। তিনি বলেন সবাই এখানে পড়াশোনা করতে পারবে। এ নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অনেক বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। তিনি সমাজ সংস্কারে সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এটা আমরা সবাই জানি। তাই তিনি শূদ্রদের জন্য সংস্কৃত কলেজের তিনি দ্বার খুলে দিলেন। এরপরে সবাই যখন বিরোধিতা করলো তিনি বলেছিলেন শোভাবাজারের রাধাকান্ত বাবু তিনিও তো শূদ্র বংশজাত, তিনিও তো সংস্কৃত পড়েছিলেন। এছাড়া যখন খুব বিরোধিতা হয় তখন তিনি এও বলেছিলেন তাই যদি হবে শূদ্ররা পড়াশোনা করতে পারবে না, তাহলে হিন্দুরা সাহেবদের কি করে সংস্কৃত পড়াচ্ছে। মূলত তিনি সব জাতির জন্য সংস্কৃত কলেজের দ্বার তিনি খুলে দিয়েছিলেন। এছাড়া ব্যাকরণে সবাই ফেল করতো, মাসে মাসে ব্যাকরণের পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছিলেন। সিনিয়র এবং জুনিয়র দুটো সেকশনে ভাগ করে দিয়েছিলেন। যারা প্রথমের দিকে পড়তো তারা ছিল জুনিয়র, তারপর এগুলো সিনিয়র। এবং সংস্কৃত কলেজে তিনি ইংরাজি শিক্ষারও প্রবর্তন করেছিলেন। সংস্কৃত কলেজের শিক্ষার মানের অনেক উন্নয়ন করেছিলেন। তাছাড়া সবাইকে টাইম ধরে দিয়েছিলেন যে সবাইকে 10টার মধ্যে ঢুকতে হবে এবং ঠিক টাইমে বেরোতে হবে। কি ছাত্র কি শিক্ষক, মোটামুটি সবাদের অবস্থা তিনি টাইট করে দিয়েছিলেন। এবং সেই সময় কি করতো, অনেক অধ্যাপক নিজেরা বসে থাকতো আর ছাত্ররা পাখা করতো, সেগুলো তিনি বন্ধ করেন। অনেক অধ্যাপক কি করতেন, চেয়ারে বসে বসে ঘুমিয়ে যেতেন, তার সব কিছুর দিকে তার খেয়াল ছিল।
সংস্কৃত কলেজের উন্নয়ন সব দিক দিয়ে শিখরে উঠেছিল যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন। এবং তার সেই শিক্ষা সমাজের যারা কর্তা তার সবাই ছিলেন ইংরেজ, কারণ আমরা ব্রিটিশ অধিকৃত দেশে আছি। কিন্তু এই নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অনেকেই বলেছিল বিদ্যাসাগর ইংরেজদের তোষণ করেন সবকিছু, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসব কথায় কর্ণপাত করেনি। কিন্তু তার উদ্দেশ্য ছিল শিক্ষা সংস্কার করা, ভারতীয়দের শিক্ষিত করে তোলা, নবজাগরণ ঘটানো, অন্ধকারকে দূরে সরিয়ে দিকে আলোর দিকে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি কখনোই ইংরেজদের সামনে মাথা নোয়াননি। এক্ষেত্রে একটা কার সাহেবের ঘটনা খুব গুরুত্বপূর্ণ। এই কার সাহেব ছিল হিন্দু কলেজের অধ্যক্ষ, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষ। একটা বিশেষ কারণের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে হিন্দু কলেজের অধ্যক্ষ কার সাহেবের কাছে যেতে হয়েছিল, এবং তিনি গিয়ে তার সঙ্গে কথা বলতে গেছেন। যখন তিনি রুমের মধ্যে ঢোকেন তখন দেখেন কার সাহেব তার পা দুটোকে একেবারে টেবিলের ওপর তুলে দিয়েছে, এবং সেইভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে সমানে কথা বলে যাচ্ছেন। বিদ্যাসাগর অত্যন্ত অপমানিত বোধ করেছিলেন, কিন্তু তিনি ধীর স্থির হয়ে চুপচাপ বেরিয়ে চলে আসেন। এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে একবার আসতে হয়েছিল কার সাহেবকে, কারণ তার প্রয়োজন ছিল সংস্কৃত কলেজের অধ্যক্ষ, আর সংস্কৃত কলেজের অধ্যক্ষকে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কাছে এসেছিলেন। তখন উনি ঠিক সেই ব্যবহারটি ফিরিয়ে দিলেন। উনি কি করলেন, পা দুটোকে একবার টেবিলের উপরে তুলে ধরলেন এবং সেইভাবে কথা বললেন। এবং কার সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার পরে শেষে তিনি অপমানিত বোধ করলেন, লজ্জা বোধ করলেন, তিনি বেরিয়ে গেলেন এবং বেরিয়ে গিয়ে সোজা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরুদ্ধে একটা পত্র লিখলেন শিক্ষা সমাজের অধিকর্তা ময়েট সাহেবের কাছে। আর ময়েট সাহেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানতেন। তিনি তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তলব করলেন এবং তার প্রত্যুত্তর চাইলেন। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমস্ত বিষয়টা সবিস্তারে বর্ণনা করলেন এবং লিখলেন। তখন ময়েট সাহেব হাসলেন খুব। ময়েট সাহেব জানতেন যে তিনি খুব আত্মাভিমানী এবং তিনি আত্মসম্মান সবসময় বজায় রাখেন, এবং সেই কারণে ময়েট সাহেব যতদিন শিক্ষা সমাজে অধিকর্তা ছিলেন সব কিছু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে আলোচনা করতেন। যতদিন ময়েট সাহেব ছিলেন ততদিন কোনো সমস্যা হয়নি, এবং এই ময়েট সাহেবকে কাজে লাগিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সমাজে অনেক উন্নত করেছিলেন। এবারে 1855 খ্রিস্টাব্দে তিনি যখন অধ্যক্ষ আছেন সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পরিদর্শক নিযুক্ত করা হয়। তখন চারিদিকে প্রচুর স্কুল হয়ে গেছে, এবং সেই স্কুল পরিদর্শনের জন্য বাংলা, নদিয়া, মেদিনীপুর সমস্ত জেলার স্কুলগুলো পরিদর্শনের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 200 টাকা বেতন দেওয়া হতো, এবং তার নিজস্ব খরচের জন্য আলাদা করে টাকা দেওয়া হতো। এছাড়া সেই সময় তিনি অধ্যক্ষ পদে যখন নিযুক্ত ছিলেন তখন তার বেতন ছিল 300, তাহলে 300, 200, 500, সেই সময় 500 টাকা মানে প্রায় 2-2.5 লাখ টাকা, অনেক টাকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু অত্যন্ত ধনী ছিলেন সেই সময়ের সঙ্গে বিচার করলে, কিন্তু তার টাকা পয়সা প্রয়োজনও ছিল খুব বেশি। তিনি নিজের প্রয়োজনে নয়, সমাজের প্রয়োজনে। 1855 খ্রিস্টাব্দ মানে তখন বিধবা বিবাহ, তার 1 বছর পরই আইন প্রবর্তন করেছিলেন। তার আগে সমস্ত বিধবা বিবাহ কিভাবে প্রবর্তন করা যাবে তার জন্য এ প্রান্ত থেকে এ প্রান্ত তিনি ছুটে বেড়াচ্ছিলেন। সেই সমস্ত খরচা দিন দরিদ্র কেউ তার কাছে এসে ফিরে যায়নি। গোটা জগৎ সংসারকে তিনি নিজের পরিবার ভাবতেন, তাই তিনি প্রচুর দান ধ্যান করতেন। তাই যতই রোজগার করতেন তার কাছে কমই ছিল। এটা গেল 1855 খ্রিস্টাব্দের কথা। কিন্তু 1858 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শিক্ষা সমাজের অধিকর্তার মতবিরোধ ঘটে এবং তিনি সংস্কৃত কলেজ পরিত্যাগ করেছিলেন। এই সময় কি হয়েছিল, লালবাজারে একটি জায়গাতে হিন্দু কলেজ ছিল, তাই হিন্দু কলেজের অধিকর্তারা শিক্ষা সমাজের কর্তাদের কাছে আর্জি জানায় যে যাতে সংস্কৃত কলেজের পূর্ব আর পশ্চিম দিকে যে রুমগুলো খালি আছে সেখানে যেন তাদের হিন্দু কলেজে পড়াশোনা বা করা যায়, এবং সেক্ষেত্রে শিক্ষা সমাজের অধিকর্তারা অনুমোদন দেন। সেইভাবে হিন্দু কলেজের পড়াশোনা চলছিল সংস্কৃত কলেজে, যদিও পরবর্তীকালে তাদের স্বতন্ত্র বিদ্যালয় স্থাপন হয়েছিল। কিন্তু এই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছিলেন, সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষা চালু করেছিলেন, এবং তার সংস্কৃত কলেজে ছাত্র প্রচুর পরিমাণে বেড়েছিল, তাই তার ওই রুমগুলো দরকার ছিল। যদিও পশ্চিম দিকের রুমগুলো তালা বন্ধ করা থাকতো, তাই তিনি ওই রুমগুলো গ্রহণ করার জন্য শিক্ষা সমাজের কর্তাকে আবেদন জানালেন। শিক্ষা সমাজের কর্তা বললেন, এর জন্য তোমাকে হিন্দু কলেজের অধ্যক্ষ শার্ট ক্লিপের সঙ্গে কথা বলতে হবে ব্যক্তিগতভাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদম রাজি হলেন না, কারণ তার সঙ্গে তার মতনৈক্য ছিল এবং শিক্ষার সমস্ত ব্যাপার নিয়ে তার সঙ্গে তার মোটেই বনিবনা হতো না। তাই তিনি বললেন, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু শিক্ষা সমাজের কর্তা তাকে জোর করলেন, তোমাকেই বলতে হবে ব্যক্তিগতভাবে।
তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন যে ঠিক আছে, আমি বলবো, আপনি যখন হিন্দু কলেজ যাবেন আমাকে ডেকে নেবেন, আমি যাব, তাহলে তার সঙ্গে কথা বলবো। কিন্তু শিক্ষা সমাজের কর্তা হিন্দু কলেজ গেলেন, কিন্তু বিদ্যাসাগরকে ডাকলেন না। এই খবর কিন্তু বিদ্যাসাগরের কানে গেল এবং তিনি না ডেকে সোজা ওনার বাড়িতে চলে গেছিলেন। তখন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পরের দিনে বললেন যে তোমাকেই ব্যক্তিগতভাবে তার কাছে গিয়ে কথা বলতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎক্ষণাৎ তার রিজাইন করে দিলেন এবং চাকরি পরিত্যাগ করলেন। তখন তাকে অনেক অনুরোধ করা হলো চাকরি রাখার জন্য এবং অনেক বেশি মাইনে দেওয়ারও অফার দেওয়া হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি কথাও শুনলেন না। তিনি সংস্কৃত কলেজ পরিত্যাগ করলেন 1858 খ্রিস্টাব্দে। এরপরে এই 39 বছর বয়সে তার সঙ্গে সংস্কৃত কলেজের যোগাযোগ ছিন্ন হলো এবং সরকারের সঙ্গে। এর পরবর্তীকালে তিনি এই শিক্ষার সমস্ত বিষয়ে তার অবদানের জন্য তিনি কোনো পেনশনও নেননি এবং সরকারের কাছ থেকে কিছু নেননি। এরপরে 1860 খ্রিস্টাব্দে তিনি বোর্ড অফ এক্সামিনার্সের পদ থেকে পদত্যাগ করেন। বোর্ড অফ এক্সামিনার্স হচ্ছে যখন ফোর্ট উইলিয়াম কলেজ ভেঙে দিয়ে বোর্ড অফ এক্সামিনার্স স্থাপন করা হয়েছিল এবং সেখানে বিদ্যাসাগরকে সদস্য করা হয়েছিল। এই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চাকরি জীবন। এরপরে তিনি চাকরি করেননি, তিনি স্কুল স্থাপন করেছিলেন। স্কুলে কিভাবে ছাত্রছাত্রী বাড়ানো যায়, শিক্ষার সম্প্রসারণ করা যায়, বিশেষ করে নারী শিক্ষার সম্প্রসারণ করা যায়, বালিকা বিদ্যালয় স্থাপন করা যায়, এই সমস্ত নিয়ে তিনি তার নিজের জীবনকে অতিবাহিত করেছিলেন। বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন তার সমাজ, কিন্তু চাকরি আর করেননি। আজকে এই ভিডিওতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চাকরি জীবন সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে ব্যবসায়ী বিদ্যাসাগর কেমন ছিলেন সে সম্পর্কে আমরা জানবো। আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।